অরিত্রিকা হাতে থাকা খাবারের বক্স টেবিলে রেখে চুপচাপ দাঁড়ালো। এখন কি তার বাহিরে যাওয়া উচিত ভেবে পেল না সে। মিহি অরিত্রিকাকে দেখে হেসে বলল, তোমার অপেক্ষাই করছিলাম। কেমন আছো অরিত্রিকা? অরিত্রিকা চমকিত নয়নে হাস্যরত মিহির দিকে তাকালো। সে আশ্চর্য হয়েছে অচেনা একটা মেয়ের মুখে নিজের নাম শুনে। অরিত্রিকাকে অবাক চোখে তার দিকে তাকিয়ে থাকতে দেখে হাসি বজায় রেখে বলল, আরে, অবাক হচ্ছ কেন? আমি তোমায় চিনি, এমনকি ছবিও দেখেছি তোমার। ছবির থেকে বাস্তবে দেখতে আরো সুন্দরী তুমি। অরিত্রিকা যেন আরো বেশি অবাক হলো। তাকে কিভাবে দেখেছে আর ছবি বা কোথায় পেল? অরিত্রিকা বিস্মিত হয়ে কণ্ঠে বলল, আপনি আমায় কিভাবে চেনেন আর ছবি বা কোথায় পেয়েছেন? তোমার কথা শুনেই তো দিবারাত্রি পার করি আমি। আর ছবি দেখেছি একজনের ফোনে। শাড়িতে তোমায় অসম্ভব সুন্দর লাগে কিন্তু। অরিত্রিকার চোখ বড় বড় হয়ে গেল। শাড়ি পরিহিত ছবি কোথায় দেখলো? এমনভাবে কথা বলছে যেন তাকে অনেক আগে হতেই চিনে। অরিত্রিকা কিছু বুঝে উঠতে পারছে না। মিহি হাতে থাকা ঘড়ি দেখে বলল, সময় হয়ে গেছে, আমায় যেতে হবে। তোমায় দেখার ইচ্ছে ছিল সচক্ষে, আজ পূরণ হয়ে গেল। অরিত্রিকা, সাবধানে চলাফেরা করো। কখন কি হয় বলা যায় না। মিস্টার সারহান নিজের খেয়াল রাখবেন। আসছি। মিহি আর দেরি করল না, দ্রুততার সহিত বেরিয়ে গেল কেবিন হতে। অরিত্রিকা এসে চেয়ারে বসলো। সে ভাবতে ব্যস্ত মেয়েটাকে, নিশ্চয়ই শারহান ভাইয়ের ফ্রেন্ড হবে, কিন্তু কথার ধরন দেখে তো মনে হলো না। তাহলে কে হতে পারে? উফ, 2 দিন পর পর কোথায় থেকে নতুন মেয়ের আমদানি হয় বুঝে উঠতে পারে না সে। বলতে ইচ্ছে করে, কেন রে? আর কোনো ছেলে কি নেই দুনিয়ায়? তোদের শারহান ভাইয়ের সাথেই পরিচিত হতে হবে? শারহান এখনো মিহির কথাগুলো নিয়ে ভেবে চলেছে। অতিশয় চিন্তিত সে। কপালের রগগুলো মধ্যভাগে ফুটে উঠেছে। সে অনেকটাই নিশ্চিত মিহি তাদের বিষয়ে অনেকটাই অবগত। শেষের বাক্য বারবার এটাই প্রমাণ করছে তাদের সাবধান হতে বলা হয়েছে। তবে কি কোনো বিপদ আসছে? মিহির বিষয়ে সব কিছু জানা জরুরি তার। চার দেয়ালে বন্দি থেকে কিছুই তার হাতে নেই। সব কিছু আয়ত্তের বাহিরে চলে যাচ্ছে। মেয়েটা কে শারহান ভাই? অরিত্রিকার সন্দিহান সুর, কণ্ঠে বিচলিত ভাব স্পষ্ট। শারহান অরিত্রিকার দিকে তাকালো। অরিত্রিকা তার দিকেই ভ্রু কুঁচকে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে আছে। শারহান সহজ সরল কণ্ঠে উত্তর দিল, মেয়েটিকে আমি চিনি না। চেনেন না, কিন্তু এখানে কি করছিলেন উনি? আমায় দেখতে এসেছিল। তাও বলবেন আপনি চেনেন না? শারহানের দৃষ্টি সংকুচিত হলো। অরিত্রিকা বড়দের মতো প্রশ্ন করাটা কেন যেন ভালো লাগলো। শারহান ভরাট কণ্ঠে বলে উঠল, চিনি না বললে ভুল হবে, ঢাকায় দেখা হয়েছিল একবার। অরিত্রিকা চোখ ছোট ছোট করে তাকালো। শারহানকে পর্যবেক্ষণ করে দেখে মনে হলো মানুষটি সত্যিই বলছে, কিন্তু শারহান ভাইয়ের আশেপাশে কাউকে দেখলে সহ্য হয় না। এতটা জেলাস ফিল করার মতো কিছু হয়নি। এসব ভেবে রাতের ঘুম হারাম করার দরকার নেই। আমরা পরিচিত, শুধু এতটুকু জেনে রাখ। অরিত্রিকা শারহানের কথা শুনে মুখ হা হয়ে গেল। শারহান ভাই তার মনের কথা কিভাবে বুঝলো? অরিত্রিকা শারহানের দিকে তাকিয়ে বলল, আপনি কি করে আমার মনের কথা জেনে গেলেন? শারহান মাদকতা মিশ্রিত স্বরে বলে উঠল। তোর চোখ দেখে। শারহানের সোজা সবটা উত্তর অরিত্রিকার ভেতর নাড়িয়ে দিল। বুক ধড়ফড় করে উঠল। এক কথায় মাদকতা মেশানো ছিল। শারহান অরিত্রিকাকে স্বাভাবিক করার জন্য বলল, আমায় উঠতে হেল্প কর, একা উঠতে পারবো না। অরিত্রিকা কিছুটা স্বাভাবিক হলো যেন। চেয়ার থেকে উঠে শারহানকে বসতে সাহায্য করতে গেল। শারহান অতি কষ্টে এক হাতে ভর করে উঠে বসার চেষ্টা করলো। অরিত্রিকা শারহানের বাহু ধরে বসানোর চেষ্টা চালাচ্ছে। এইটুকুন শরীরে শারহানের মতো সুঠাম দেহের লম্বা চওড়া মানুষকে উঠানো প্রায় অসম্ভব। তবু অনেকক্ষণ প্রচেষ্টার পর শারহান উঠে বসলো। অরিত্রিকা শারহানের পিঠের দিকে বালিশ দিয়ে দিল। শারহান বালিশে হেলান দিয়ে আধো শোয়া হয়ে বসল। অরিত্রিকা হাঁপাতে হাঁপাতে বলল, আর একটু হলেই তো পটল তুলতাম। আপনি এত ভারী কেন? কি খান বলুন তো? শারহান অরিত্রিকার আজব প্রশ্ন শুনে চাপা স্বরে বলল, ইডিয়েট একটা।
প্রতিদিন তো দেখিস কি খাবার খাই। অরিত্রিকা শারহানের কথায় রেগে বলল, এখন তো স্টুপিড বলবেন আমায়। আমি যে হেল্প করলাম তা তো মনেই থাকবে না। এরপর থেকে হেল্প লাগলে আপনার ওই মিহিকে বলবেন হেল্প করতে। শারহান বিস্ময় নিয়ে বলল। আমার মিহি? অরিত্রিকা মুখ বেঁকিয়ে বলল, হ্যাঁ, আপনার মিহি। দেখলাম তো আপনার টানে ঢাকা থেকে ছুটে এসছে। কত দরদ। শারহান ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। কিছুটা নড়েচড়ে বসল সে। এবার কিছুটা হলেও আন্দাজ করলো বিষয়টা। সুযোগ বুঝে ঠিকই শুনিয়ে দিল। শারহান অরিত্রিকার রাগান্বিত মুখ পানে পূর্ণ দৃষ্টি মেলে তাকালো। অরিত্রিকা রেগে মেগে অন্যদিকে তাকিয়ে আছে। শারহান তা দেখে মোলায়েম কণ্ঠে বলল, মনের মাঝে রাগ, ভালোবাসা, অভিযোগ, অভিমান পুষে রাখতে নেই। সময় থাকতে বলে দিতে হয়, নতুবা সময়ের ভিড়ে মানুষ হারিয়ে যায়। এর মাঝেই পেরিয়ে গেছে দিন, সপ্তাহ, মাস। সময় যেন দ্রুততার সহিত তার পথ নিয়ে চলেছে। চোখের পলকে 1 মাস কেটে গেল দেখতে দেখতে। অথচ মনে হচ্ছে এই তো সেদিনই তো শারহানের সকল বন্ধু মহলের সাথে দেখা হলো। অসুস্থ থাকলেও অনেকটা সময় কাটিয়েছে তারা। সময়টা যেন ফুরিয়ে গেল। পরন্ত বিকেল। শারহান ক্লান্ত শরীরে বাসায় প্রবেশ করলো। বাহির থেকে আসায় অতিরিক্ত গরমে শার্ট ঘর্মাক্ত দেহে আঁটোসাঁটো হয়ে আটকে আছে। অতিরিক্ত গরমে অসহ্যকর লাগছে। আশপাশ চোখ বুলিয়ে নিল। কে কোথায় আছে ঠাউর করতে পারল না। পরিবারের কারো দেখা পেল না। দিন দুপুরে যেন শুনশান ভুতুড়ে পরিবেশ লাগছে। পা বাড়িয়ে ডাইনিং রুমে আসতেই রান্নাঘর হতে ভেসে আসছে টুংটাং ধ্বনি। শারহানের মনে হলো হয়তো কেউ রান্নাঘরে আছে। সেদিকে আর মনোযোগ না দিয়ে সে সোফায় ক্লান্ত শরীর এলিয়ে বসে পড়ল। সোফায় থাকা এসির রিমোট দ্বারা এসি অন করে দিল। শীতল হাওয়ায় তার চোখ ঘুমে চলে আসছে। সে চোখ বন্ধ করে রইল। দীর্ঘ সময়ের বিশ্রাম শেষে নিজ কাজে ফিরতে পেরেছে সে। ক্ষত শুকিয়ে গেলেও চিনচিনে ব্যথা অনুভব হয় বুকের মাঝে। শারহান ভাই, আপনার শরবত খেয়ে ঝটপট বলুন কেমন হয়েছে। সুমিষ্ট ঋণঋণে কণ্ঠস্বর কর্ণকুহরে পৌঁছাতেই শারহান চক্ষুদয় মেলল। ঘাড় বাঁকিয়ে অরিত্রিকার দিকে তাকালো। শরবতের গ্লাস হাতে অরিত্রিকা মিষ্টি হেসে দাঁড়িয়ে আছে। মূলত শারহানকে শরবত দেওয়ার জন্য অপেক্ষারত সে। শারহান সোজা হয়ে বসল। দু হাতে চুল পেছনের দিকে ঠেলে শুধালো। আমি তো শরবত বানাতে বলিনি। অরিত্রিকা হাসল। সে বলল, বলেননি তো কি হয়েছে। আপনি তো বাহির হতে এসেছেন, নিশ্চয়ই টায়ার্ড অনেকটা, তাই আপনার জন্য বানিয়েছি। অরিত্রিকা কথা শেষ করে শরবতের গ্লাসে শারহানের দিকে এগিয়ে দিল। শারহান এক পলক তাকে অরিত্রিকার হাতে থাকা গ্লাস নিল। শারহান শরবতে চুমুক দিয়ে স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞাসা করল, তুই হঠাৎ শরবত বানাতে গেলি কেন? মা চাচি কোথায়? অরিত্রিকা শারহানের পাশে চটপটে ভাব নিয়ে বসল, তবে কিছুটা দূরত্ব বজায় রেখেছে। শারহান আগ্রহী হয়ে বসে আছে উত্তরের আশায়। অরিত্রিকা নিজ ওড়না দিয়ে ঘর্মাক্ত মুখশ্রী মুছে বলল, মা আর বড় মা একটু বাজারে গিয়েছে কিছু কেনাকাটা করতে। ওহ, আমি এসেছি বুঝলি কি করে? গাড়ির শব্দ পেয়েছি তো। শারহান আর কিছু না বলে শরবত খাওয়ায় মনোযোগী হলো। অরিত্রিকা নীরব দর্শকের ন্যায় বসে রইল। আজ অনেক খুশি সে। এই প্রথম নিজ হাতে শারহানকে শরবত বানিয়ে খাইয়েছে। উচ্চাকাঙ্ক্ষা নিয়ে বসে আছে শারহান কি বলে শোনার জন্য। শারহান শরবত সম্পূর্ণ খেয়ে গ্লাসটা টেবিলে রাখলো। চোখ ঘুরিয়ে অরিত্রিকার দিকে তাকালো। অরিত্রিকা তার দিকে তাকিয়ে আছে। শারহান চোখ ফিরিয়ে অন্যদিকে তৃপ্ত স্বরে বলল, শরবত ভালো হয়েছে। অরিত্রিকা চোখ মুখ খুশিতে চকমক করতে লাগলো। আনন্দের সহিত গদগদ ভাব নিয়ে বলল, সত্যি? শারহান অরিত্রিকার আনন্দিত ভাব দেখে অরিত্রিকার মুখপানে তাকালো। সন্তর্পণে এক দৃষ্টিতে অনুধাবন করলো মেয়েটা এত অল্প কথায় খুশি হবে ভাবেনি সে। সে অতি স্বাভাবিক কণ্ঠে বলল, হুম। অরিত্রিকার ইচ্ছে করছে লাফাতে, কিন্তু এখন সে তেমন কিছুই করবে না। লক্ষ্মী মেয়ের মতো বসে থাকবে। মনে যেন প্রজাপতির ডানা ঝাপটাচ্ছে। মানুষটার সাথে অল্প একটু কথা বললেই মনটা ভালো হয়ে যায়। সে তো তৃষ্ণার্ত পথিকের ন্যায় শারহানের সাথে কথা বলার জন্য উদগ্রীব হয়ে থাকে। এক পলক দেখার জন্য মরিয়া হয়ে থাকে।
যেন দেখলেই শান্তি। সব কিছুই সারহানের অগোচরে করে। ইদানিং খেয়াল করেছে সে সারহান তাকে আগের মতো বকা বা অপমান কোনোটাই করে না, এড়িয়েও যায় না, তার সাথে কথা বলে মাঝে মাঝে। একটা মানুষের হঠাৎ পরিবর্তন অরিত্রিকাকে খুব করে ভাবায়। অরিত্রিকার ভাবনার মাঝে সারহান বলে উঠল, ভার্সিটিতে ভর্তির কাগজপত্র জমা দেওয়া হয়েছে, ভর্তিও হয়ে গেছে। আগামী মাসে শেষ হতে ক্লাস শুরু হবে। অরিত্রিকার ভাবনার ছেদ ঘটল। সে বলল, ও, ঈশ্বর ভর্তি হয়েছে? হুম, হয়েছে, তবে ডিপার্টমেন্ট আলাদা। একই ভার্সিটিতে দুজনে পড়তে পারবো, এটাই আমি খুশি। সারহান সাবধানী বাণীতে বলল, পাবলিক ভার্সিটিতে রাজনীতি চলে, ছাত্র রাজনীতি অনেকেই করে, তাদের থেকে দূরে থাকবি, আর কোনো ছেলের সাথে মিশবি না। অরিত্রিকা অবুঝের ন্যায় বলল। তাহলে আপনার থেকেও কি দূরে থাকতে হবে? সারহান ভ্রু কুঁচকে বলল, কেন? আপনিও তো আগে ভার্সিটিতে ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন। সারহান তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, তোকে বুঝিয়ে আমার কাজ নেই। কি বললাম আর কি বুঝেছিস? ক বললে ম বোঝার অভ্যাস গেল না তোর? অরিত্রিকা অবাক হয়ে বলল। আপনি তো ক বলেননি। সারহান কিছুই বলল না, চুপ রইল। এখন কিছু বললেও ভুলভাল বুঝবে। অরিত্রিকা কোনো উত্তর না পেয়ে হতাশ হলো। অরিত্রিকার হঠাৎই মনে হলো মনের কথা। সে সকালে বড় মায়ের কাছ থেকে শুনেছে মন আসবে আগামীকাল। সাথে রাই, প্রিহাল আর ইফতাও আসবে। ইফাতও আসবে। কেন আসবে সঠিক জানায়নি অরিত্রিকাকে, শুধু বলেছে কোনো একটা কাজে আসবে। সকাল থেকে ভেবে চলেছে ওই মুন আপু কেন আসবে। আসলে সারহান ভাইয়ের সাথে হেসে হেসে কথা বলবে, যা একদম অপছন্দ অরিত্রিকার। অরিত্রিকা সারহানকে মুখ গোমরা করে বলল। মুন আপু আগামীকাল আসবে। সারহান নির্বিকার চিত্তে বলল। তো সারহানের কোনো আগ্রহ না দেখে অরিত্রিকা থতমত খেল। ঠোঁট উল্টে বলল, মুন আপু আসছে, খুশি হননি? আমায় শুধু মুন আসবে এটা কেন বললি? তার সাথে আরও 3 জন আসবে, এদের কথাও বলা উচিত ছিল। আমি তো ভেবেছিলাম মুন আপুর কথা শুনে খুশি হবেন। ওরা সকলে আসছে, আমারও ভালো লাগছে। এখন এটা ভেবে বসে থাকিস না মুন আসছে বলে আমার ভালো লাগছে। অরিত্রিকা মুখ ভার করে বলল। তো আপু কেন আসছে হঠাৎ? আপনি তো এখন সুস্থ হয়ে গেছেন। সারহানের বুঝল অরিত্রিকার এত আগ্রহের কারণ। সে জানে অরিত্রিকা মনকে একদম পছন্দ করে না। কারণটা সারহানের সাথে কথা বলা, ভালোবাসার মানুষের সাথে অন্য মেয়ের কথা বলা দেখলে যে কেউ জেলাস হবে, ফিল করবেই। সারহান প্রত্যুত্তর করল। মুন আর ইফাতের সামনের মাসে বিয়ে, তাই আমাদের ইনভাইট করতে আসছে। অরিত্রিকার ভার মুখে যেন হাসি খেলে গেল। সে উৎফুল্ল হয়ে বলল, আগে বলবেন তো, শান্তি লাগছে শুনে। দেখেছেন আপনার বন্ধুদেরও বিয়ে হয়ে যাচ্ছে, শুধু আপনি এখনো সিঙ্গেল রয়ে গেলেন। সারহান ওষ্ঠযুগল এলিয়ে হেসে বলল। তোর বিয়ে দিয়ে দেই, তাহলে তো আমিও সিঙ্গেল থাকবো আর মিঙ্গেল হয়ে যাব। অরিত্রিকা কিছু না বুঝে তড়িঘড়ি করে বলল। আমি বিয়ে করতে রাজি নেই, এখনো দেরি আছে। সারহান হতাশার সুর টেনে বলল। তাহলে আর কি, ফ্রেন্ডরা সকলে বিয়ে করুক আর আমি তাদের বিয়ের দাওয়াত খাই। মুন আপুর বিয়েতে যেতে হবে, আমার তো শপিং করা বাকি। কবে যাওয়া যায় বলুন তো? অরিত্রিকা নিজ মনে অনবরত কথা বলেই চলেছে। সে যেন আজ কথার পসরা সাজিয়ে বসেছে। আশেপাশে তার খেয়াল নেই, কেউ একজন তাকে গভীর দৃষ্টিতে দেখে চলেছে। সারহান পলকহীন দৃষ্টিতে অরিত্রিকার পানে ফেলে তাকিয়ে আছে। মনে যা চলছে মুখ ফুটে সারহানকে কি নির্দ্বিধায় বলে চলেছে। সারহানও শুনে চলেছে। অরিত্রিকা যদি জানতো সারহান নামক পাষাণ পুরুষটির মনে তাকে ঘিরে যত জল্পনা কল্পনা আছে, তাহলে হয়তো খুশিতে স্তব্ধ হয়ে যেত। প্রণয়কে সময় বা বয়স দেখে আসে? হুম, প্রণয়ের আগমন তো হঠাৎ দমকা হাওয়ার ন্যায় জীবনে আসে, যা সাদা কালো জীবনকে রঙিয়ে দেয়। আরশাদ সাহেব অফিস থেকে ফিরেছেন সন্ধ্যের পর। ভীষণ ক্লান্ত থাকায় নিজ রুমে ঘন্টা দুয়েক বিশ্রাম করেছেন। তানিয়া বেগম স্বামীকে চা দিয়ে গিয়েছেন কিছুক্ষণ পূর্বে। আরশাদ সাহেব বিছানা ছেড়ে হাত মুখ ধুয়ে চা হাতে বিছানায় এসে বসে পড়লেন।
সাদাতকে পাঠিয়েছেন শারহানকে ডাকার জন্য। আজ কিছু জরুরি কথা বলবেন তিনি। চা খেতে খেতে অপেক্ষা করছেন শারহানের জন্য। শারহান দরজা খোলা থাকায় সরাসরি প্রবেশ করলো বাবার রুমে। আসতেই দেখলো আরশাদ সাহেব চা হাতে বসে আছেন বিছানায়। শারহান গিয়ে বাবার পাশে দূরত্ব বজায় রেখে বসলো। হঠাৎ কেন ডাকছে ঠাউর করতে পারল না শারহান। আরশাদ সাহেব শারহানকে দেখে বললেন, শরীর কেমন আছে? শারহান বাবার কথায় মৃদু হাসল। হেসে বলল, একদম ফিট অ্যান্ড ফাইন। সামনের মাসেই তো, 2 মাস পরেই তো নির্বাচন। শুনলাম তুমিও নাকি এমপির পদে দাঁড়াতে চাইছো। হুম, ঠিক শুনেছেন। আরশাদ সাহেব চিন্তিত মুখে বললেন, এমপির পদটা কিন্তু উচ্চপদস্থ। তুমি কি পারবে দায়িত্ব পালন করতে? শারহান অধিক মনোবলের সহিত বলে উঠল, অবশ্যই পারবো। পারবো বলেই এমপি পদে দাঁড়াতে চাইছি। আরশাদ সাহেব কাপে থাকা অবশিষ্ট চা খেয়ে কাপটা বিছানার পাশে রাখলেন। কিছুটা মৌন থেকে বললেন, নয়ন তালুকদারকে আজ পুলিশ অ্যারেস্ট করেছে। এই নিয়ে রাজশাহী সহ সারা দেশে তোলপাড় হয়ে যাচ্ছে। ভাবতেই অবাক লাগছে, ক্ষমতার জন্য একজন এমপিকে মারলেন। শুনলাম ইন্ডিয়াতে পালিয়ে যাওয়ার সময় এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হয়েছে। খবর আগেই পেয়েছি, তবে চমকপ্রদ বিষয় হলো এখানে নিষাদের কোনো সম্পৃক্ততা নেই। আমি ভেবেছিলাম নিষাদও জড়িত। আমিও তাই ভাবছি। এখন তো শুনলাম নিষাদের এসবে যুক্ত নয়। মিহিকে চেনেন? কোন মিহি? যার ছবি আমায় দেখিয়েছিলে কিছুদিন আগে? খবর নিতে বলেছিলে। নির্বাচন অফিসের কোন কর্মকর্তার মেয়ে? শারহান গম্ভীর কণ্ঠে উত্তর দিল, হুম। কি হয়েছে, কোনো খবর পেয়েছো? হ্যাঁ, পেয়েছি। মেয়েটি নিষাদের ফ্রেন্ড। মেয়েটি অন্য দেশে থাকে। আরশাদ সাহেব অবাক হয়ে বললেন, তাহলে তোমার সাথে দেখা করতে কেন এসেছিল? আর নিজের পরিচয় কেন লুকালো? নিষাদ হয়তো পাঠিয়েছিল। এখনও পুরো তথ্য পাইনি মিহির সম্পর্কে, তবে পেয়ে যাব। আশা করছি এবার জানতে পারবো মেয়েটার উদ্দেশ্য। সাবধানে থেকো, সময়টা খারাপ। এবার বেঁচে ফিরেছো। আমি চাই না আর এরকম পরিস্থিতিতে তুমি পড়ো। ওকে। শারহান দেয়ালে টাঙানো ঘড়ির দিকে নজর দিল। সময়টা 8:30। আবিরের কিছু ডকুমেন্টস পাঠানোর কথা ছিল, এখনও পাঠায়নি। শারহান আরশাদ সাহেবের দিকে তাকিয়ে বলল, বিজনেস কেমন চলছে? অনেকদিন খবর নেওয়া হয় না। চলছে ভালো। তোমার তো সময় দেওয়ার কথা ছিল অফিসে। এখন তো আমাদের থেকে বেশি ব্যস্ত তুমি। দেখছেন তো কতটা বিজি। এর মাঝেই শারহানের ফোন বেজে উঠল। শারহান ট্রাউজারের পকেট হাতড়ে ফোন বের করলো। আবির কল করেছে। সে দেরি না করে কল ধরল তটস্থ ভঙ্গিতে। শারহান বলল, বল। অপর পাশ হতে আবির কিছু কথা বলল। শারহান তা শুনল শুধু। কয়েক মিনিট পরেই শারহান কল কেটে দিল। লক্ষ্য ওপেন করে হোয়াটসঅ্যাপে পাঠানো কিছু কাগজের ছবি দেখে নিল। ছবিগুলো চেক করে দেখলো সব তথ্য ঠিক আছে। সে হোয়াটসঅ্যাপ থেকে বের হয়ে ফোনটা বিছানার উপরে রাখলো। আরশাদ সাহেব বললেন, কে কল দিয়েছিল? আবির কল দিয়েছিল। শারহানের ফোনে মেসেজ আসলো তখনই। শারহান ফোন হাতে নেওয়ার আগেই আরশাদ সাহেবের চোখ অনিচ্ছা সত্ত্বেও ফোন স্ক্রিনে পড়ল। তাকাতেই কপাল কুঁচকে গেল ওনার। পরিচিত কারো ছবি ছেলের ফোনের ওয়ালপেপারে দেখে আরশাদ সাহেবের মুখ গম্ভীর হয়ে উঠল। তিনি সন্দেহজনক দৃষ্টিতে ছেলের দিকে তাকালেন। শারহান আরশাদ সাহেবের নজর খেয়াল না করে ভ্রুযুগল মেসেজ চেক করতে উদ্যত হলো। কপালে গাঢ় ভাঁজ ফেলে চেক করে দেখলো তাদের দলের একজন কর্মী নয়ন তালুকদার অ্যারেস্ট করেছেন তা জানিয়েছে। শারহান দেখে রেখে দিল শুধু। বাবার দিকে তাকিয়ে দেখলো তার দিকে কেমন চোখ করে তাকিয়ে আছেন। শারহান বুঝলো না হঠাৎ কী হলো আরশাদ সাহেবের। আরশাদ সাহেব গম্ভীর কণ্ঠে শারহানকে বললেন, তুমি কি চাইছো আজমল আর আমার সম্পর্কে ফাটল ধরুক? দুজন ভাইয়ের সম্পর্ক ছিন্ন হোক? শারহান বাবার এমন প্রশ্নে কিছুটা অবাক হলো। সে বুঝতে পারছে না কি নিয়ে কথা বলছে, আর সেই বা কি করেছে। বাবা, আপনি কি বলছেন? আরশাদ সাহেব শক্ত গলায় বললেন, তোমার থেকে এমনটা আশা করিনি সারহান।
এভাবে আমার বিশ্বাস না ভাঙলেও পারতে। আরশাদ সাহেবের কথা শুনে সারহান ভাবল সে কি করেছে। অনেকটা সময় ভেবেও সে বুঝতে পারল না। সারহানকে চুপ থাকতে দেখে আরশাদ ক্রোধ মিশ্রিত কণ্ঠে বলল, তোমার ফোনের ওয়ালপেপারে অরিত্রিকার ছবি কি করে সারহান?